নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা রত্নআকর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনতে চলেছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজের চতুর্থ পর্ব। হ্যাঁ রে যতীন, খেলা করছিস, স্কুলে যাবি নে? আমাদের যে আজকাল দুদিন ছুটি দিদি। মাসি শুনিতে পাইয়া কুৎসিত মুখ আরও বিশ্রী করিয়া বলিলেন, মুখ পোড়া স্কুলের মাসের মধ্যে 15 দিন ছুটি, তুই তাই ওর পিছনে টাকা খরচ করিস, আমি হলে আগুন ধরিয়ে দিতুম। বলিয়া নিজের কাজে চলিয়া গেলেন। 16 আনা মিথ্যাবাদিনী বলিয়া যাহারা মাসির অখ্যাতি প্রচার করিত তাহারা ভুল করিত। এমনই এক একটা সত্য কথা বলিতেও তিনি পারিতেন এবং আবশ্যক হইলে কহিতেও পশ্চাৎপদ হইতেন না। রমা ছোট ভাইটিকে কাছে টানিয়া লইয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, ছুটি কেন রে যতীন? যতীন দিদির কোল ঘেঁষিয়া দাঁড়াইয়া কহিল, আমাদের স্কুলে চাল ছাওয়া হচ্ছে যে, তারপর চুনকাম হবে। কত বই এসেছে, 4-5টা চেয়ার টেবিল, একটা আলমারি, একটা খুব বড় ঘড়ি। একদিন তুমি গিয়ে দেখে এসো না দিদি। রমা অত্যন্ত আশ্চর্য হইয়া কহিল, বলিস কি রে? হ্যাঁ দিদি, সত্যি, রমেশবাবু এসেছেন না, তিনি সব করে দিচ্ছেন। বলিয়া বালক আরও কি কি বলিতে যাইতেছিল, কিন্তু সুমুখে মাসিকে আসিতে দেখিয়া রমা তাড়াতাড়ি তাহাকে লইয়া নিজের ঘরে চলিয়া গেল। আদর করিয়া কাছে বসাইয়া প্রশ্ন করিয়া এই ছোট ভাইটির মুখ হইতে সে রমেশের স্কুল সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করিল। প্রত্যহ 2-1 ঘণ্টা করিয়া তিনি নিজে পড়াইয়া যান, তাহাও শুনিল। হঠাৎ জিজ্ঞাসা করিল, হ্যাঁ রে যতীন, তোকে তিনি চিনতে পারেন? বালক সগর্বে মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ। কি বলে তুই তাকে ডাকিস? এইবার যতীন একটু মুশকিলে পড়িল, কারণ এতটা ঘনিষ্ঠতার সৌভাগ্য এবং সাহস আজও তাহার হয় নাই। তিনি উপস্থিত হইবা মাত্র দোর্দণ্ড প্রতাপ হেডমাস্টার পর্যন্ত যেরূপ তটস্থ হইয়া পড়েন, তাহাতে ছাত্রমহলে ভয় এবং বিস্ময়ের পরিসীমা থাকে না। ডাকা তো দূরের কথা, ভরসা করিয়া ইহারা কেহ তাহার মুখের দিকে চাহিতেও পারে না। কিন্তু দিদির কাছে স্বীকার করাও তো সহজ নহে। ছেলেরা মাস্টার দিগকে ছোট বাবু বলিয়া ডাকিতে শুনিয়াছিল, তাই সে বুদ্ধি খরচ করিয়া কহিল, আমরা ছোট বাবু বলি। কিন্তু তাহার মুখের ভাব দেখিয়া রমার বুঝিতে কিছুই বাকি রহিল না। সে ভাইকে আরও একটু বুকের কাছে টানিয়া লইয়া সহাস্যে কহিল, ছোট বাবু কি রে, তিনি যে তোর দাদা হন। বেণীবাবুকে যেমন বরদা বলে ডাকিস, একে তেমনি ছোটদা বলে ডাকতে পারিস নে? বালক বিস্ময়ে আনন্দে চঞ্চল হইয়া উঠিল, আমার দাদা হন তিনি? সত্যি বলছো দিদি? তাই তো হয় রে, বলিয়া রমা আবার একটু হাসিল। আর যতীনকে ধরিয়া রাখা শক্ত হইয়া উঠিল। খবরটা সঙ্গীদের মধ্যে এখনই প্রচার করিয়া দিতে পারিলেই সে বাঁচে। কিন্তু স্কুল যে বন্ধ, এই 2 দিন তাহাকে কোনো মতে ধৈর্য ধরিয়া থাকিতেই হইবে। তবে যে সকল ছেলেরা কাছাকাছি থাকে, অন্তত তাহাদিগকে না বলিয়াই বা সে থাকে কি করিয়া। সে আর একবার ছটফট করিয়া বলিল, এখন যাব দিদি। এত বেলায় কোথায় যাবি রে? বলিয়া রমা তাহাকে ধরিয়া রাখিল। যাইতে না পারিয়া যতীন খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, এতদিন তিনি কোথায় ছিলেন দিদি? রমা স্নিগ্ধস্বরে কহিল, এতদিন লেখাপড়া শিখতে বিদেশে ছিলেন। তুই বড় হলে তোকেও এমনই বিদেশে গিয়ে থাকতে হবে।
আমাকে ছেড়ে পারবি থাকতে যতীন? বলিয়া ভাইটিকে সে আর একবার বুকের কাছে আকর্ষণ করিল। বালক হইলেও সে তাহার দিদির কণ্ঠস্বরে কিরকম একটা পরিবর্তন অনুভব করিয়া বিস্মিত ভাবে মুখপানে চাহিয়া রহিল। কারণ রমা তাহার এই ভাইটিকে প্রাণতুল্য ভালোবাসিলেও তাহার কথায় এবং ব্যবহারে এরূপ আবেগ উচ্ছ্বাস কখনো প্রকাশ পাইত না। যতীন প্রশ্ন করিল, ছোটদা সমস্ত পড়া শেষ হয়ে গেছে দিদি? রমা তেমনি স্নেহকোমল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ ভাই, তার সব পড়া সাঙ্গ হয়ে গেছে। যতীন আবার জিজ্ঞাসা করিল, কি করে তুমি জানলে? প্রত্যুত্তরে রমা শুধু একটা নিঃশ্বাস ফেলিয়া মাথা নাড়িল। বস্তুত এই সম্বন্ধে সে কিংবা গ্রামের আর কেহ কিছুই জানিত না। তাহার অনুমান সে সত্য হইবেই তাহাও নয়, কিন্তু কেমন করিয়া তাহার যেন নিশ্চয় বোধ হইয়াছিল যে ব্যক্তি পরের ছেলের লেখাপড়ার জন্য এই অত্যল্পকালের মধ্যেই এরূপ সচেতন হইয়া উঠিয়াছে, সে কিছুতেই নিজে মূর্খ নয়। যতীন এ লইয়া আর জিদ করিল না, কারণ ইতিমধ্যে হঠাৎ তাহার মাথার মধ্যে আর একটা প্রশ্নের আবির্ভাব হইতেই চট করিয়া জিজ্ঞাসা করিয়া বসিল, আচ্ছা দিদি, ছোটদা কেন আমাদের বাড়ি আসে না? বড়দা তো রোজ আসেন। প্রশ্নটা ঠিক যেন একটা আকস্মিক তীক্ষ্ণ ব্যথার মতো রমার সর্বাঙ্গে বিদ্যুৎ বেগে প্রবাহিত হইতে লাগিল। তথাপি হাসিয়া কহিল, তুই তাকে ডেকে আনতে পারিস নি? এখনই যাব দিদি, বলিয়া তৎক্ষণাৎ যতীন উঠিয়া দাঁড়াইল। ওরে কি পাগলা ছেলে রে তুই, বলিয়া রমা চোখের পলকে তাহার ভয় ব্যাকুল দুই বাহু বাড়াইয়া তাহাকে জড়াইয়া ধরিল। খবরদার যতীন, কখনো এমন কাজ করিস নে ভাই, কখনো না, বলিয়া ভাইটিকে সে যেন প্রাণপণ বলে বুকের উপর চাপিয়া ধরিয়া রাখিল। তাহার অতি দ্রুত হৃৎস্পন্দন স্পষ্ট অনুভব করিয়া যতীন বালক হইল এবার বড় বিস্ময়ে দিদির মুখপানে চাহিয়া চুপ করিয়া রহিল। একে তো এমন ধারা করিতে কখনো সে পূর্বে দেখে নাই। তাছাড়া ছোট বাবুকে ছোট দাদা বলিয়া জানিয়া যখন তাহার নিজের মনের গতি সম্পূর্ণ অন্য পথে গিয়াছে, তখন দিদি কেন যে তাহাকে এত ভয় করিতেছে তাহা সে কোনো মতেই ভাবিয়া পাইল না। এমন সময়ে মাসির তীক্ষ্ণ আহ্বান কানে আসিতেই রমা যতীনকে ছাড়িয়া দিয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। অনতিকাল পরে তিনি স্বয়ং আসিয়া দ্বারের সম্মুখে দাঁড়াইয়া বলিলেন, আমি বলি বুঝি রমা ঘাটে চান করতে গেছে? বলি একাদশী বলে কি এতটা বেলা পর্যন্ত মাথায় একটু তেল জল দিতে হবে না? মুখ শুকিয়ে যে একেবারে কালিবর্ণ হয়ে গেছে। রমা জোর করিয়া একটুখানি হাসিয়া বলিল, তুমি যাও না মাসি, আমি এখন যাচ্ছি। যাবি আর কখন? বেরিয়ে দেখ গে যা, বেনিরা মাছ ভাগ করতে এসেছে। মাছের নামে যতীন ছুটিয়া চলিয়া গেল। মাসির অলক্ষ্যে রমা আঁচল দিয়া মুখখানা একবার জোর করিয়া মুছিয়া লইয়া তাহার পিছনে পিছনে বাহিরে আসিয়া উপস্থিত হইল। প্রাঙ্গণের উপর মহা কোলাহল। মাছ নিতান্ত কম ধরা পড়ে নাই। একটা বড় ঝুড়ির প্রায় এক ঝুড়ি ভাগ করিবার জন্য বেনি নিজেই হাজির হইয়াছেন। পাড়ার ছেলে মেয়েরা আর কোথাও নাই, সঙ্গে সঙ্গে আসিয়া ঘিরিয়া দাঁড়াইয়া গোলমাল করিতেছে। কাশির শব্দ শোনা গেল। পরক্ষণেই, কি মাছ পড়ল হে বেনি?
বলিয়া লাঠি হাতে ধর্মদাস প্রবেশ করিল। তেমন আর কই পড়ল বলিয়া বেনি মুখখানা অপ্রসন্ন করিল। জেলেকে ডাকিয়া কহিল, আর দেরি করছিস কেন রে, শিগগির করে দুভাগ করে ফেল না। জেলে ভাগ করিতে প্রবৃত্ত হইল। কি হচ্ছে গো রমা? অনেকদিন আসতে পারিনি, বলি মায়ের আমার খবরটা একবার নিয়ে যাই বলিয়া গোবিন্দ গাঙ্গুলি বাড়ি ঢুকিলেন। আসুন বলিয়া রমা মুখ টিপিয়া একটুখানি হাসিল। এত ভিড় কিসের গো বলিয়া গাঙ্গুলি অগ্রসর হইয়া আসিয়া হঠাৎ যেন আশ্চর্য হইয়া গেলেন। ব্যাস, তাই তো গা, মাছ বড় মন্দ ধরা পড়েনি দেখছি। বড় পুকুরে জাল দেওয়া হলো বুঝি? এ সকল প্রশ্নের উত্তর দেওয়া সকলেই বাহুল্য মনে করিয়া মৎস্য বিভাগের প্রতি ঝুঁকিয়া রহিল এবং অল্পক্ষণের মধ্যেই তা সমাধা হইয়া গেল। বেনি নিজের অংশের প্রায় সমস্তটুকুই চাকরের মাথায় তুলিয়া দিয়া ধীবরের প্রতি একটা চোখের ইঙ্গিত করিয়া গৃহে প্রত্যাগমনের উদ্যোগ করিল এবং মুখুজ্জেদের প্রয়োজন অল্প বলিয়া রমার অংশ হইতে উপস্থিত সকলেই যোগ্যতানুসারে কিছু কিছু সংগ্রহ করিয়া ঘরে ফিরিবার উপক্রম করিতেছে। এমন সময় সকলেই আশ্চর্য হইয়া চাহিয়া দেখিল রমেশ ঘোষালের সেই বেঁটে হিন্দুস্তানি চাকরটা তাহার মাথার সমান উঁচু বাঁশের লাঠি হাতে একেবারে উঠানের মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছে। এই লোকটার চেহারা এমনই দুশ্মনের মতো যে সকলের আগে সে চোখে পড়েই এবং একবার চোখে পড়িলে মনে থাকে। গ্রামের ছেলে বুড়া সবাই তাহাকে চিনিয়া লইয়াছিল। এমনকি তাহার সম্বন্ধে নানাবিধ আজগুবি গল্প ধীরে ধীরে প্রচারিত এবং প্রতিষ্ঠিত হইতে আরম্ভ করিয়াছিল। লোকটা এত লোকের মাঝখানে রমাকেই যে কি করিয়া কর্ত্রী বলিয়া চিনিল তাহা সেই জানে। দূর হইতে মস্ত একটা সেলাম করিয়া মাঝি বলিয়া সম্বোধন করিল এবং কাছে আসিয়া দাঁড়াইল। তাহার চেহারা যেমনই হোক, কণ্ঠস্বর সত্যই ভয়ানক, অত্যন্ত মোটা এবং ভাঙা। আর একটা সেলাম করিয়া হিন্দি বাংলা মেশানো ভাষায় সংক্ষেপে জানাইল সে রমেশবাবুর ভৃত্য এবং মাছের 3 ভাগের 1 ভাগ গ্রহণ করিতে আসিয়াছে। রমা বিস্ময়ের প্রভাবেই হোক বা তাহার সঙ্গত প্রার্থনার বিরুদ্ধে কথা খুঁজিয়া না পাওয়ার জন্যই হোক সহসা উত্তর দিতে পারিল না। লোকটা চকিতে ঘাড় ফিরাইয়া বেনির ভৃত্যকে উদ্দেশ্য করিয়া গম্ভীর গলায় বলিল, এই যাও মত। চাকরটা ভয়ে 4 পা পিছাইয়া দাঁড়াইল। আধ মিনিট পর্যন্ত কোথাও একটু শব্দ নাই। তখন বেনি সাহস করিল, যেখানে ছিল সেইখান হইতেই বলিল, কিসের ভাগ? ভজুয়া তৎক্ষণাৎ তাহাকে একটা সেলাম দিয়া সসম্ভ্রমে কহিল, বাবুজি আপকো नहीं पूछा। মাসি অনেক দূরে রকের উপর হইতে তীক্ষ্ণ কণ্ঠে ঝনঝন করিয়া বলিলেন, কি রে বাপু, মারবি নাকি? ভজুয়া এক মুহূর্ত তাহার প্রতি চাহিয়া রহিল। পরক্ষণেই তাহার ভাঙা গলার ভয়ঙ্কর হাসিতে বাড়ি ভরিয়া উঠিল। খানিক পরে হাসি থামাইয়া যেন একটু প্রায় লজ্জিত হইয়াই পুনরায় রমার প্রতি চাহিয়া কহিল, মাজি। তাহার কথায় এবং ব্যবহারে অতিশয় সম্ভ্রমের ভিতরে যেন অবজ্ঞা লুকানো ছিল। রমা ইহাই কল্পনা করিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিয়াছিল। এবার কথা কহিল, বলিল, কি চায় তোর বাবু? রমার বিরক্তি লক্ষ্য করিয়া ভজুয়া হঠাৎ যেন কুণ্ঠিত হইয়া পড়িল।
তাই যত দূর সাধ্য সেই কর্কশ কণ্ঠ কোমল করিয়া তাহার প্রার্থনার পুনরাবৃত্তি করিল। কিন্তু করিলে কি হয়, মাছ ভাগ হইয়া যে বিলি হইয়া গিয়াছে। এতগুলো লোকের সম্মুখে রমা হীন হইতেও পারে না, তাই একটু কটু কণ্ঠে কহিল, তোর বাবুর এতে কোনো অংশ নেই, বলগে যা, যা পারে তাই করুক গে। বহুত আচ্ছা মাজি বলিয়া ভোজু তৎক্ষণাৎ একটা দীর্ঘ সেলাম করিয়া বেনির ভৃত্যকে হাত নাড়িয়া যাইতে ইঙ্গিত করিয়া দিল এবং দ্বিতীয় কথা না কহিয়া নিজেও প্রস্থানের উপক্রম করিল। তাহার ব্যবহারে বাড়ি শুদ্ধ সকলেই যখন অত্যন্ত আশ্চর্য হইয়া গিয়াছে, তখন হঠাৎ সে ফিরিয়া দাঁড়াইয়া রমার মুখের দিকে চাহিয়া হিন্দি বাংলায় মিশাইয়া নিজের কঠোর কণ্ঠস্বরের জন্য ক্ষমা চাহিল এবং কহিল, মাজি, লোকের কথা শুনিয়া পুকুর ধার হইতে মাছ কাড়িয়া আনিবার জন্য বাবু আমাকে হুকুম করিয়াছিলেন। বাবুজি কিংবা আমি কেহই আমরা মাছ মাংস ছুঁই না বটে, কিন্তু বলিয়া সে নিজের প্রশস্ত বুকের উপর করাঘাত করিয়া কহিল, বাবুজির হুকুমে এই জিউ হয়তো পুকুর ধারেই আজ দিতে হইত, কিন্তু রামজি রক্ষা করিয়াছেন। বাবুজির রাগ পড়িয়া গেল। আমাকে ডাকিয়া বলিলেন, ভোজুয়া, যা মাঝিকে জিজ্ঞেস করে আয় ও পুকুরে আমার ভাগ আছে কিনা। বলিয়া সে অতি সম্ভ্রমের সহিত লাঠি শুদ্ধ দুই হাত রমার প্রতি উত্থিত করিয়া নিজের মাথায় ঠেকাইয়া নমস্কার করিয়া বলিল, বাবুজি বলিয়া দিলেন, আর যে যাই বলুক ভোজুয়া, আমি নিশ্চয়ই জানি মাঝির জবান থেকে কখনো ঝুটা বাত বার হবে না, সে কখনো পরের জিনিস ছোঁবে না। বলিয়া সে আন্তরিক সম্ভ্রমের সহিত বারংবার নমস্কার করিয়া বাহির হইয়া গেল। যাইবা মাত্র বেনি মেইলি সরু গলায় আস্ফালন করিয়া কহিল, এমনি করে উনি বিষয় রক্ষে করবেন, এই তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি, আমি আজ থেকে গড়ের একটা শামুক গুগলিতেও ওকে হাত দিতে দেব না, বুঝলে না রমা। বলিয়া আহ্লাদে আটখানা হইয়া হি হি করিয়া টানিয়া টানিয়া হাসিতে লাগিল। রমার কানে কিন্তু ইহার একটাও কথা প্রবেশ করিল না। মাঝির মুখ হইতে কখনো ঝুটা বাত বাহির হইবে না, ভোজুয়ার এই বাক্যটা তখন তাহার দুই কানের ভিতর লক্ষ করতালির সমবেত ঝমঝম শব্দে যেন মাথাটা ছেঁচিয়া ফেলিতেছিল। তাহার গৌরবর্ণ মুখখানি পলকের জন্য রাঙা হইয়া এমনই সাদা হইয়া গিয়াছিল যেন কোথাও এক ফোঁটা রক্তের চিহ্ন পর্যন্ত নাই। শুধু এই জ্ঞানটা তাহার ছিল যেন এ মুখের চেহারাটা কাহারও চোখে না পড়ে। তাই সে মাথার আঁচলটা আর একটু টানিয়া দিয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। জ্যাঠাইমা, কে রমেশ, আয় বাবা ঘরে আয় বলিয়া আহ্বান করিয়া বিশ্বেশ্বরী তাড়াতাড়ি একখানি মাদুর পাতিয়া দিলেন। ঘরে পা দিয়াই রমেশ চমকিত হইয়া উঠিল, কারণ জ্যাঠাইমার কাছে যে স্ত্রী লোকটি বসিয়াছিল তাহার মুখ দেখিতে না পাইলেও বুঝিল এ রমা। তাহার ভারী একটা চিত্ত জ্বালার সহিত মনে হইল ইহারা মাসিকে মাঝখানে রাখিয়া অপমান করিতেও ত্রুটি করে না। আবার নিতান্ত নির্লজ্জার মতো নিভৃতে কাছে আসিয়াও বসে। এদিকে রমেশের আকস্মিক অভ্যাগমে রমারও অবস্থা সংকট কম হয় নাই। কারণ শুধু যে সে এ গ্রামের মেয়ে তাই নয়, রমেশের সহিত তাহার সম্বন্ধটাও এইরূপ যে নিতান্ত অপরিচিতার মতো ঘোমটা টানিয়া দিতেও লজ্জা করে, না দিয়াও সে স্বস্তি পায় না। তাছাড়া
মাছ লইয়া এই যে সেদিন একটা কাণ্ড ঘটিয়া গেল, তাই সব দিক বাঁচাইয়া যতটা পারা যায় সে আর হইয়া বসিয়াছিল। রমেশ আর সেদিকে চাহিল না। ঘরে যে আর কেহ আছে তাহা একেবারে অগ্রাহ্য করিয়া দিয়া ধীরে সুস্থে মাদুরের উপর উপবেশন করিয়া কহিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, হঠাৎ এমন দুপুরবেলা যে রমেশ? রমেশ কহিল, দুপুরবেলা না এলে তোমার কাছে যে একটু বসতে পাইনি। তোমার কাজ তো কম নয়। জ্যাঠাইমা তাহার প্রতিবাদ না করিয়া শুধু একটুখানি হাসিলেন। রমেশ মৃদু হাসিয়া বলিল, বহুকাল আগে ছেলেবেলায় একবার তোমার কাছে বিদায় নিয়ে গিয়েছিলুম, আবার আজ একবার নিতে এলুম। এই হয়তো শেষ নেওয়া জ্যাঠাইমা। তাহার মুখের হাসি সত্ত্বেও কণ্ঠস্বরে ভারাক্রান্ত হৃদয়ের এমনই একটা গভীর অবসাদ প্রকাশ পাইল যে উভয়েই বিস্মিত ব্যথায় চমকিয়া উঠিলেন। বালাই ষাট, ও কি কথা বাপ? বলিয়া বিশ্বেশ্বরীর চোখ দুটি যেন ছলছল করিয়া উঠিল। রমেশ শুধু একটু হাসিল। বিশ্বেশ্বরী স্নেহ আর্দ্র কণ্ঠে প্রশ্ন করিলেন, শরীরটা কি এখানে ভালো থাকছে না বাবা? রমেশ নিজের সুদীর্ঘ এবং অত্যন্ত বলশালী দেহের পানে বার দুই দৃষ্টিপাত করিয়া বলিল, এই যে খোট্টার দেশের ডাল রুটির দেহ জ্যাঠাইমা, এ কি এত শীঘ্রই খারাপ হয়? তা নয়। শরীর আমার বেশ ভালোই আছে, কিন্তু এখানে আমি আর এক দণ্ড টিকতে পারছি না। সমস্ত প্রাণটা যেন আমার থেকে থেকে খাবি খেয়ে উঠছে। শরীর খারাপ হয় নাই শুনিয়া বিশ্বেশ্বরী নিশ্চিন্ত হইয়া হাসি মুখে জিজ্ঞাসা করিলেন, এই তোর জন্মস্থান, এখানে টিকতে পারছিস না কেন বল দেখি? রমেশ মাথা নাড়িয়া বলিল, সে আমি বলতে চাইনি। আমি জানি, তুমি নিশ্চয়ই সমস্ত জানো। বিশ্বেশ্বরী ক্ষণকাল মৌন থাকিয়া একটু গম্ভীর হইয়া বলিলেন, সব না জানলেও কতক জানি বটে, কিন্তু সেই জন্যই তো বলছি, তোর আর কোথাও গেলে চলবে না রমেশ। রমেশ কহিল, কেন চলবে না জ্যাঠাইমা? কেউ তো এখানে আমাকে চায় না। জ্যাঠাইমা বলিলেন, চায় না বলেই তো তোকে আর কোথাও পালিয়ে যেতে আমি দেব না। এই যে ডাল রুটি খাওয়া দেহের বড়াই করছিলি রে, সে কি পালিয়ে যাওয়ার জন্যে? রমেশ চুপ করিয়া রহিল। আজ কেন যে তাহার সমস্ত চিত্ত জুড়িয়া গ্রামের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলিয়া উঠিয়াছিল, তাহার একটু বিশেষ কারণ ছিল। গ্রামের যে পথটা বরাবর স্টেশনে গিয়া পৌঁছিয়াছিল, তাহার একটা জায়গা ৮-১০ বৎসর পূর্বে বৃষ্টির জলস্রোতে ভাঙিয়া গিয়াছিল। সেই অবধি ভাঙনটা ক্রমাগত দীর্ঘতর ও গভীরতর হইয়া উঠিয়াছে। প্রায় জল জমিয়া থাকে। স্থানটা উত্তীর্ণ হইতে সকলকেই একটু দুর্ভাবনায় পড়িতে হয়। অন্য সময়ে কোনো মতে পা টিপিয়া কাপড় তুলিয়া অতি সন্তর্পণে ইহারা পার হয়, কিন্তু বর্ষাকালে আর কষ্টের অবধি থাকে না। কোনো বছর বা দুটা বাঁশ ফেলিয়া দিয়া, কোনো বছর বা একটা ভাঙা তালের ডোঙা উপুর করিয়া দিয়া কোনো মতে তাহারাই সাহায্যে ইহারা আছাড় খাইয়া হাত পা ভাঙিয়া ওপারে গিয়া হাজির হয়। কিন্তু এত দুঃখ সত্ত্বেও গ্রামবাসীরা আজ পর্যন্ত তাহার সংস্কারের চেষ্টা মাত্র করে নাই। মেরামত করিতে টাকা কুড়ি ব্যয় হওয়া সম্ভব। এই টাকাটা রমেশ নিজে না দিয়া চাঁদা তুলিবার চেষ্টায় ৮-১০ দিন পরিশ্রম করিয়াছে, কিন্তু ৮-১০টা পয়সা কাহারও কাছে বাহির করিতে পারে নাই। শুধু তাই নয়,
আজ সকালে ঘুরিয়া আসিবার সময় পথের ধারে শ্যাকরাদের দোকানের ভিতরে এই প্রসঙ্গ হঠাৎ কানে যাওয়ায় সে বাহিরে দাঁড়াইয়া শুনিতে পাইল কে যেন আর একজনকে হাসিয়া বলিতেছে, একটা পয়সা কেউ তোরা দিস নে, দেখছিস নে ওর নিজের গরজটাই বেশি। জুতো পায়ে মশমশিয়ে চলা চাই কি না, না দিলেও আপনি সারিয়ে দেবে তা দেখিস। তাছাড়া এতকাল যে ও ছিল না, আমাদের স্টেশনে যাওয়া কি আটকে ছিল? কে আরেকজন কহিল, সবুর করো না হে, চাটুর্যমশাই বলছিলেন ওর মাথায় হাত বুলিয়ে শীতল ঠাকুরের ঘরটাও ঠিকঠাক করে নেওয়া হবে, খোসামত করে দুটো বাবু বাবু করতে পারলেই ব্যাস। তখন হইতে সারা সকালবেলাটা এই দুটো কথা তাহাকে যেন আগুন দিয়া পোড়াইতেছিল। জ্যাঠাইমা ঠিক এই স্থানটাতেই ঘা দিলেন, বলিলেন, সে ভাঙনটা যে সারাবার চেষ্টা করছিলি, তার কি হলো? রমেশ বিরক্ত হইয়া কহিল, সে হবে না জ্যাঠাইমা, কেউ একটা পয়সা চাঁদা দেবে না। বিশ্বেশ্বরী হাসিয়া বলিলেন, দেবে না বলে কি হবে না রে? তোর দাদামশাইয়ের তো তুই অনেক টাকা পেয়েছিস, এই কটা টাকা তুই তো নিজেই দিতে পারিস। রমেশ একেবারে আগুন হইয়া উঠিল, কহিল, কেন দেব? আমার ভারী দুঃখ হচ্ছে যে না বুঝে অনেকগুলো টাকা এদের স্কুলের জন্য খরচ করে ফেলেছি, এ গাঁয়ের কারো জন্য কিচ্ছু করতে নেই। রমার দিকে একবার কটাক্ষে চাহিয়া লইয়া বলিল, এদের দান করলে এরা বোকা মনে করে, ভালো করলে গরজ ঠাওরায়, ক্ষমা করাও মহাপাপ ভাবে ভয়ে পেছিয়ে গেল। জ্যাঠাইমা খুব হাসিয়া উঠিলেন, কিন্তু রমার চোখ মুখ একেবারে রক্তবর্ণ হইয়া উঠিল। রমেশ রাগ করিয়া কহিল, হাসলে যে জ্যাঠাইমা? না হেসে করি কি বলতো বাছা, বলিয়া সহসা একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বরং আমি বলি, তোর এখানেই থাকা সবচেয়ে দরকার। রাগ করে যে জন্মভূমি ছেড়ে চলে যেতে চাচ্ছিস রমেশ, বল দেখি তোর রাগের যোগ্য লোক এখানে আছে কে? একটু থামিয়া কতকটা যেন নিজের মনেই বলিতে লাগিলেন, আহা, এরা যে কত দুঃখী, কত দুর্বল, তা যদি জানিস রমেশ, এদের উপর রাগ করতে তোর আপনিই লজ্জা হবে। ভগবান যদি দয়া করে তোকে পাঠিয়েছেন, তবে এদের মাঝখানেই তুই থাক বাবা। কিন্তু এরা যে আমাকে চায় না জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, তাই থেকেই কি বুঝতে পারিস নে বাবা, এরা তোর রাগ অভিমানের কত অযোগ্য। আর শুধু এরাই নয়, যে গ্রামে ইচ্ছে ঘুরে আয়, দেখবি সমস্তই এক। সহসা রমার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন, তুমি যে সেই থেকে ঘাড় হেট করে চুপ করে বসে আছো মা? হ্যাঁ রমেশ, তোরা দু ভাই বোন কি কথাবার্তা বলিস নে? না মা, সে করো না, ওর বাপের সঙ্গে তোমাদের যা হয়ে গেছে সে ঠাকুরপোর মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে গেছে। সে নিয়ে তোমরা দুজন মনন্তর করে থাকলে তো কিছুতেই চলবে না। রমা মুখ নিচু করিয়াই আস্তে আস্তে বলিল, আমি মনন্তর রাখতে চাইনি জ্যাঠাইমা। রমেশদা, অকস্মাৎ তাহার মৃদু কণ্ঠ রমেশের গম্ভীর উত্তপ্ত কণ্ঠস্বরে ঢাকিয়া গেল। সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, এর মধ্যে তুমি কিছুতেই থেকো না জ্যাঠাইমা। সেদিন কোনো গতিকে ওর মাসির হাতে প্রাণে বেঁচেছ, আজ আবার উনি গিয়ে যদি তাকে পাঠিয়ে দেন, একেবারে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলে তবে তিনি বাড়ি ফিরবেন।
বলিয়াই কোনো রূপ বাদ প্রতিবাদের অপেক্ষা না করিয়া দ্রুত পদে বাহির হইয়া গেল। বিশ্বেশ্বরী চেঁচাইয়া ডাকিলেন, যাস নে রমেশ, কথা শুনে যা। রমেশ দ্বারের বাহির হইতে বলিল, না জ্যাঠাইমা, যারা অহংকারের স্পর্ধায় তোমাকে পর্যন্ত পায়ের তলায় মারিয়ে চলে, তাদের হয়ে একটি কথাও তুমি বলো না, বলিয়া দ্বিতীয় অনুরোধের পূর্বেই চলিয়া গেল। বিহুবলের মতো রমা কয়েক মুহূর্ত বিশ্বেশ্বরীর মুখের পানে চাহিয়া থাকিয়া কাঁদিয়া ফেলিল। এ কলঙ্ক আমার কেন জ্যাঠাইমা? আমি কি মাসিকে শিখিয়ে দিই, না তার জন্য আমি দায়ী? জ্যাঠাইমা তাহার হাতখানা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া সস্নেহে বলিলেন, শিখিয়ে যে দাও না এ কথা সত্যি, কিন্তু তার জন্য দায়ী তোমাকে কতকটা হতে হয় বই কি মা? রমা অন্য হাতে চোখ মুছিতে মুছিতে রুদ্ধ অভিমানে সতেজে অস্বীকার করিয়া বলিল, কেন দায়ী? কখনো না। আমি যে বিন্দু বিসর্গও জানতাম না জ্যাঠাইমা, তবে কেন আমাকে উনি মিথ্যা দোষ দিয়ে অপমান করে গেলেন? বিশ্বেশ্বরী ইহা লইয়া তর্ক করিলেন না, ধীরভাবে বলিলেন, সকলে তো ভেতরের কথা জানতে পারে না মা, কিন্তু তোমাকে অপমান করিবার ইচ্ছা ওর কখনো নেই, এ কথা তোমাকে আমি নিশ্চয়ই বলতে পারি। তুমি তো জানো না মা, কিন্তু আমি গোপাল সরকারের মুখে শুনে টের পেয়েছি তোমার উপর ওর কত শ্রদ্ধা, কত বিশ্বাস। সেদিন তেঁতুল গাছটা কাটিয়ে দুঘরে যখন ভাগ করে নিলে, তখন ও কারো কথায় কান দেয়নি যে ওর তাতে অংশ ছিল। তাদের মুখের ওপর হেসে বলেছিল, চিন্তার কারণ নেই, রমা যখন আছে তখন আমার ন্যায্য অংশ আমি পাবই। সে কখনো পরের জিনিস আত্মসাৎ করবে না। আমি ঠিক জানি মা, এত বিবাদ বিসংবাদের পরেও তোমার ওপর ওর সেই বিশ্বাসই ছিল, যদি না সেদিন গড়পুকুরের কথাটার মাঝখানেই বিশ্বেশ্বরী থামিয়া গিয়া নির্নিমেষ চক্ষে কিছুক্ষণ রমার আনত শুষ্ক মুখের পানে চাহিয়া থাকিয়া অবশেষে বলিলেন, আজ একটা কথা বলি মা তোমাকে, বিষয় সম্পত্তি রক্ষা করার দাম যতই হোক না রমা, এই রমেশের প্রাণ তার দাম তার চেয়ে অনেক বেশি। কারো কথায় কোনো বস্তুর লোভেতেই মা সেই জিনিসটিকে তোমরা চারিদিক থেকে ঘা মেরে নষ্ট করে ফেলো না। দেশের যে ক্ষতি তাতে হবে আমি নিশ্চয়ই বলছি তোমাকে, কোনো কিছু দিয়েই আর তার পূরণ হবে না। রমা স্থির হইয়া বসিয়া রহিল, একটি কথারও প্রতিবাদ করিল না। বিশ্বেশ্বরী আর কিছু বলিলেন না। খানিক পরে রমা অস্পষ্ট মৃদু কণ্ঠে কহিল, বেলা গেল, আজ বাড়ি যাই জ্যাঠাইমা, বলিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া চলিয়া গেল। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজের ৪র্থ পর্ব। পরবর্তী পর্বগুলি শুনতে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকতে হলে সাবস্ক্রাইব করুন রত্ন আকর চ্যানেলটিকে।